এই হচ্ছে তোমাদের কোশ্চেন। A cylindrical body with a diameter of d equal to 2 centimeter of length, L not equal to 5 centimeter is subjected to a sudden longitudinal stress with a load of W 2 kg. The increase in length delta L as measured experimentally as a function of time. Time আর delta L দেয়া আছে, time মিনিটে, delta L সেন্টিমিটারে দেয়া আছে। Propose a mechanical model characterizing the deformational behavior of the material. আর হলো propose a mechanical model describing the deformation kinetics, অর্থাৎ ইলংগেশনের সাথে কিভাবে এটা চেঞ্জ হয় সেটা দেখাইতে বলছে তোমাকে। এখানে হুকস ল লাগবে, তারপরে হচ্ছে তোমার পাইভট, আর হলো তোমার নিউটনিয়ান ফ্লুইডের বিহেভিয়ার লাগবে। হুকস ল বলো তো কেউ একজন আমাকে, হুকস ল কি? হুকস ল নাম শুনছো কিনা এখন বলো যে, আবার স্যার হুকস ল তো না Stress and strain proportional, sir. And stress proportional to strain. মানে হচ্ছে সিগমা ইকুয়াল হচ্ছে সিগমা প্রপোর্শনাল টু ইলংগেশন, মানে হচ্ছে ই নাকি? জি স্যার, স্যার। এই যে এখানে দেখো হুকস লর একটা প্যাটার্ন দেয়া আছে। হুকস ল হলো এই যে সিগমা ইকুয়াল হচ্ছে ই ইটা 1, তার মানে হলো তোমার কি তোমাদের কনসেপ্ট কিন্তু লাগবে পলিমারের, আমি আগে বলে দিলাম। কতটুকু পারবা এটা তো আমি জানি, তারপরেও বলা আর কি। তাহলে আমরা ফিগারে চলে যাই। কোশ্চেন অনুযায়ী সিলিন্ড্রিক্যাল বডি দেয়া আছে, তার ডি দেয়া আছে, তারপরে ওয়েট দেয়া আছে, তারপর ইনিশিয়াল লেংথ যেটা সেটা দেয়া আছে, এল নট দেয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে তোমার লংডিটিউডিনাল এর ক্ষেত্রে প্রপোজ মেকানিক্যাল মডেল হচ্ছে এই যে হুক আর নিউটনিয়ান ফ্লুইড দিয়ে। ফিগারটা হচ্ছে এরকম। প্রথমটার ক্ষেত্রে কাজ হয় হচ্ছে ইলাস্টিক বডি, এই অংশটা হচ্ছে ইলাস্টিক বডি, আর এটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। ইলাস্টিক বডি ইকুয়েশনের ক্ষেত্রে হুকস ল মেনটেন করে। তাহলে কোনো কিছু ইলাস্টিক ইলাস্টিক এটা হইলে তার ই ইকুয়াল টু হবে হচ্ছে ইটা 1 বা ইটা আর হচ্ছে ই তার ইলংগেশন, অর্থাৎ সিগমা প্রপোর্শনাল টু ই। এটা হচ্ছে ইলাস্টিক বডির ক্ষেত্রে, অর্থাৎ হুকস ল। আর নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে তোমার অর্থাৎ ভিসকোসিটির ইকুয়েশন কি? আমি তোমাকে আগে থিওরিটা বুঝাই নিচ্ছি। ইটা ডেল্টা টি, এটা হচ্ছে ভিসকোসিটির ইকুয়েশন। কেউ এটা জানো কিনা? dE by dt. হ্যাঁ, এটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে ভিসকোসিটি। স্যার বিথি জয়েন করতে পারতেছ না স্যার, একটু অ্যাড দিয়ে দিন। ক্লাসের সময় আমরা দেখলাম আমি একটু আগে।
এখন আসো প্রথমে হচ্ছে এই অংশটা হচ্ছে ইলাস্টিসিটি, আর এই অংশটা হচ্ছে তার ভিসকোসিটির ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন এই টোটালটার ক্ষেত্রে টোটাল ডিফরমেশন অর্থাৎ টোটাল স্ট্রেস, এই জায়গাতে টোটাল স্ট্রেস কি হবে? আর স্ট্রেস অফ ইলাস্টিক বডি এবং স্ট্রেস অফ ভিসকোসিটি অর্থাৎ নিউটনিয়ান ফ্লুইড। ঠিক কিনা? জি স্যার। আর এটা হচ্ছে সিগমা। তাহলে এটা যদি নিচে কাজ করে তাহলে এখানে হবে তার হুকস ল প্রভাব হবে, আর এখানে হবে নিউটনস ল কাজ করবে। এখানে হুকস ল, এখানে হচ্ছে নিউটনস ল। তাহলে টোটাল স্ট্রেস ক্যালকুলেশনের ক্ষেত্রে বড় করে যদি দেই তাহলে সিগমা ইকুয়াল টু স্ট্রেস মানে হচ্ছে ইলাস্টিক প্লাস হচ্ছে ভিসকাস। সো ইলাস্টিকের এখানে হবে ইটা 2 আর হচ্ছে E2 ইকুয়াল, দুইটাই কিন্তু ইটা বা ই দিয়েও বলা হয়, কোনো সমস্যা নাই। দেন ইটা ডেল্টা ই, আমি ই বলেই বলতেছি, কিন্তু দুইটাই ইটা বলা হয়, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ডেল্টা টি। তো এখানে যদি খেলো, এটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে অথবা নিউটনের সূত্র অনুযায়ী, আর এটা হচ্ছে হুকস ল অনুযায়ী। এই লাইন থেকে এই লাইন বুঝতে পারো নাই কে? প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন বুঝতে পারো নাই কে? এরকম কেউ আছো নাকি? বুঝতে পারছি স্যার। দুইটার দুইটার ফর্মুলা ইউজ হয়েছে, আর ওই পাশ থেকে এই পাশে এটা মাইনাস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যা সূত্র বসাইয়া এই পাশ থেকে এটাকে সরাই নিয়ে আসছি আমি এই পাশে। জি স্যার। স্যার এইটা কি ইপসাইলন নাকি না স্যার এই যে ইয়ের মতো দেখা যাচ্ছে স্যার, এটার নাম কি স্যার? কোনটা? স্যার এই যে E2 এর আগেরটা স্যার, ওইটা যে এরকমের লেখা এটা। এইটাকে অ্যাপসাইলনও বলে, ইটাও বলে, ইও বলে। এটা হচ্ছে তোমার আচ্ছা এই স্ট্রেস স্ট্রেইনের ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা। এক এক জায়গায় এক এক মিনিং ক্যারি করে এখানে। ঠিক আছে? জি স্যার। এখন যে জিনিসটা হলো যে একটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেইনের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ইলংগেশনের ক্ষেত্রে ই, আর এই বাইরে স্প্রিং এর ক্ষেত্রে খেয়াল করো, তোমার দুই ই এর মধ্যে যদি আমি পার্থক্য ধরি, পার্থক্য হলো একটা হলো তোমার টোটাল বডির ক্ষেত্রে, আরেকটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে চেঞ্জ হবে। ইটা হচ্ছে বডিতে যে ডিফরমেশন হচ্ছে, আর এই তুমি ইয়া যাই বলো বা ইটা বলো বা যাই গেলে ক্ষেত্রে একটু নিচে টান হয় আর কি, মানে একই জিনিস তোমার নিচে টান থাকে। ঠিক আছে? তো এইটা আর এই ই এর মধ্যে পার্থক্য হলো, এটা হচ্ছে একটা হচ্ছে বডির ক্ষেত্রে আর একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। দুইটা একই জিনিস, মিনিং একই, জাস্ট আলাদা ডিনোট করার জন্য দেখানো হয়েছে। এখন আসো 3 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইন কেউ বুঝতে পারো নাই? বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। এই যে এই লাইনটা কিভাবে আসছে কে বুঝতে পারো নাই? তোমরা এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে কপি মেরে দিও না, তোমরা লাইন একটা বেশি করবা। ঠিক আছে? এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো তো নাকি? জি স্যার। অনেকে আবার দেখে যে এই পাশ থেকে এই পাশ থেকে সরাইতে জানে না। আমার কালকে যে কে যেন প্রশ্ন করছে, স্যার আপনি যে এডমিট কার্ড দিচ্ছেন, স্যার এডমিট কার্ড ডাউনলোড করব কিভাবে? এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো যে স্যার এটা এই পাশ থেকে এই পাশে সরাই কিভাবে,
দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে কি? একই স্যার। একই। তৃতীয় লাইন এবং চতুর্থ লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এখানে উভয় পাশে মাইনাস E2 দিয়ে গুণ করা হয়েছে আর উভয় পাশে ইন্টিগ্রেশন নেওয়া হয়েছে। তো সমান সংখ্যক সংখ্যা দিয়ে যদি মানে মনে করো এই পাশে ওই পাশে একটা সমান সমান সাইনের দুই পাশে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কি কোনো পরিবর্তন হয়? মান তো পরিবর্তন হবে না, একই রকমই থাকবে। একই রকম, এই পাশে E2 মাইনাস E2 দিয়ে গুণ করা হয়েছে আর তোমার ইন্টিগ্রেশন নেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন বোথ সাইডে নেওয়া হয়েছে। এখন আসো সূত্র, লনের সূত্র। যদি তোমার নিচে যা থাকে, তোমার সূত্রটা জানো কিনা আমি জানি না, নিচে যা থাকে সেটাকে যদি ডেরিভেটিভস করলে উপরেরটা আসে তাহলে এটা সমান সমান লন লেখা যায়, লন নিচেরটা লেখা যায়। তোমরা লনের এই সূত্র, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের এই সূত্রটা জানো কিনা আমি জানি না। নিচে যে ভ্যালুটা থাকে, আমি যেমন অনেকে ম্যাথ ওইভাবে বুঝাইতে পারে কিনা জানি না, বাট একটা সূত্র বললে এটা তোমার ব্রেনের মধ্যে চুম্বকের মধ্যে গেঁথে থাকতে হবে। মনে রাখবা, নিচে ফ্র্যাকশনের নিচে যে মানটা থাকে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লেখা যায় লন সমান সমান নিচেরটা। এটা হচ্ছে সূত্র। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? এটা 0, মাইনাসের মাইনাস, আর হচ্ছে এই ই তো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, আর ভেরিয়েবল হচ্ছে ইটা বা এপসাইলন যাই বলি না কেন, এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে দেখো, আমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরেরটা পাওয়া যায়। কারণ ভেরিয়েবল কি ডেল্টা এক্স, তাহলে এখানে ভেরিয়েবল কে এক্স, তাহলে এখানে কি ভেরিয়েবল কে, এটা হচ্ছে মানে তার স্যার। ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে আমার E2 বাইরে চলে যাবে আর এটা থাকবে ভিতরে। তাহলে আমি নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরেরটা পাওয়া যায়, সুতরাং আমি লিখতে পারি লন নিচেরটা। কি কারো দ্বিমত আছে নাকি? না স্যার, ক্লিয়ার। আর এই পাশেরটা তো সহজ, এটা তো আর নতুন কিছু নাই। জি স্যার। এই ডান পাশে কারো কোনো সমস্যা আছে না? কিভাবে মাইনাস E2 কি লিখলাম, এটা হচ্ছে কারণ যে কোনোটাকে যদি তুমি ইন্টিগ্রেশন অফ ডেল্টা টি লেখো তাহলে এটা টি চলে আসে, প্লাস হচ্ছে এটা যেহেতু কনস্ট্যান্ট। ইনডিফিনিট ইন্টিগ্রেশন তাই কনস্ট্যান্ট লিখতে হবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কে কথা বলতেছে? কারো কোনো সমস্যা নাকি? এখন টি ইকাল টু যদি 0 হয় তাহলে এই এপসাইলন বা এপসাইলন 2 বা E2 ইলংগেশন 2 ইকুয়াল 0 হয়। কিভাবে 0 হয়? এটা কি হবে স্যার, টি ইকুয়াল টু 0 হলে? দেখো কিভাবে হয়। দেন the term equation 1 constant equal থাকে শুধু ln sigma। ও স্যার, ওই জায়গায় আপনার 1 নাম্বার ইকুয়াল টু 0 বসাইলে ওই ভ্যালুটা তো পুরোই 0 হয়ে যাচ্ছে।
হুম এটা 0 আচ্ছা, থাকে এই পাশে শুধু কনস্ট্যান্ট। আর এখানে এটা 0 হইলো কিভাবে, এটা আমাকে একজন বলো। ইনফিনিট কোনো কিছুকে লন করলে 0 হয়, ওই জন্য। না লন টন পরে, ওইটা হিসাব পরে আসি, ভিতরের অংশটা। এই যে যেমন E2 ইকুয়াল 0 হইলো, বা এপসাইলন ইকুয়াল 2 ইকুয়াল 0 হইলো কেন, যাই বলো না কেন 0 হইলো কেন? এটা হচ্ছে স্প্রিং এরটা, স্প্রিং এরটা, এই যে এটা হচ্ছে স্প্রিং এরটা। কারণ ইনিশিয়াল অবস্থায় যদি আমি টাইম 0 করি, তাহলে তো আমি এখানে কিছুই দেই নাই, নাই এখানে। কি বুঝতে পারো নাই নাকি? হ্যাঁ, তাহলে যদি t ইকুয়াল টু 0 হয় আর এপসাইলন 2 বলো বা ইটা 2 ইলংগেশন 2 বলো, আমি ইলংগেশন বলাটাই বেশি পছন্দ করি। ইলংগেশন 2 যদি বলি, তো সেই ক্ষেত্রে তোমার আহ ইলংগেশন 2 ইকুয়াল টু 0, তাহলে কনস্ট্যান্টটা দাঁড়ায়, এই পাশে যেহেতু কনস্ট্যান্টটা আছে এটাও 0, আর এই পাশটাও 0, তাহলে থাকে হচ্ছে তোমার কনস্ট্যান্ট ইকুয়াল হচ্ছে লন সিগমা। তো লন সিগমার ভ্যালু আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমার এই ফাইনাল ফরমেশনটা দাঁড়ায় হচ্ছে এরকম। একদম ফাইনাল ফরমেশনটা পর্যন্ত কার বুঝতে সমস্যা হয়েছে বলো? না বুঝে করার দরকার নাই, আমি অনেক কঠিন প্রবলেমও তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করি। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আমি গতবার ম্যাথমেটিক্যাল মডেলিং পড়াইতে গিয়ে আমার মনে হয়েছে আমার নিজের মাথা নিজে আহ, ইয়া দিয়া বাইরে ভাঙালাই। যেমন তোমাদেরকে আমি প্রশ্ন করি, এক্স টু দি পাওয়ার n কে ডেরিভেটিভস করলে কি হয়, ডিফারেন্সিয়েশন করলে কি হয়? n into x to the power n minus 1। এক্স টু দি পাওয়ার n কে তোমার dx এর সাপেক্ষে ডেরিভেটিভস করলে হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। পুরা বেচের মধ্যে কেউ আমার এটা বলতে পারে না। আমি পরে ম্যাথমেটিক্যাল মডেলিং পড়াবো না আমি চিন্তা করতেছিলাম। আর শুধু শুধু কষ্ট করতে আর পরিশ্রম করা ছাড়া আর কিছুই না। তারপরেও তোমাদেরকে, তুমি তুমি আমাকে বুঝাও যে ছেলেগুলা এইগুলাও ধরতে পারে না, নর্মাল একটা ইন্টিগ্রেশন ধরতে পারে না, তো তাদেরকে যদি ম্যাথমেটিক্যাল এই মডেলিং এর এই ইকুয়েশন গুলো আমি বুঝাইতে যাই, আমার জান জীবন সব তেজপাতা হয়ে যাবে। স্যার এটা ধর্মের কাজ করতেছেন স্যার, ছেলে পেলেগুলোকে শিখাচ্ছে। হ্যাঁ, স্যার এটা ধর্মের কাজ করতেছেন স্যার। তোমাদেরকে কি বলবো আর, বলার মতো কিছু নাই আর। স্যার আপনার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, বেজে বেজে আসতেছে। এ- এখন এখন ক্লিয়ার কিনা? এখন মোটামুটি বোঝা যাচ্ছে স্যার। আমার এখানে বৃষ্টি হচ্ছে, তো তোমার বৃষ্টির কারণে হইতে পারে। স্যার বৃষ্টি এখানেও হচ্ছে, স্যার ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে। এখন আসো পরের লাইন। এটা কিছুই না, ওই যে লাইনটা উপরে লিখছি একটু আগে, শেষ লাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করেছি। রিঅ্যারেঞ্জটা কিভাবে আমাকে একজন বলো, যে এখানে যে লাইনটা লিখেছে এটা কে ধরতে পারছো? এখানে লাইন লিখেছে হচ্ছে লন
ব্র্যাকেটে সিগমা মাইনাস ইলংগেশন টু E2 ডিভাইডেড বাই সিগমা, আর ওই পাশে তো যা আছে তাই মাইনাস E2 বাই ইটা ইনটু টি আছে। এই লাইনটা ওইটার থেকে এই লাইনটা কিভাবে আসছে আমাকে একজন বুঝাও দেখি। ওই পাশে লন সিগমা দ্বারা ভাগ করে নি স্যার। আরে না, ভাগ কি হয় নাকি? শেষ ইকুয়েশনটা কি ছিল আমাকে একজন বলো। ইকুয়েশনটা ছিল কি? লন সিগমা ইলংগেশন টু স্ট্রেন টু, আর এই পাশে ছিল হচ্ছে মাইনাস E2 ইটা টি প্লাস লন কি ছিল সিগমা। লন লন সিগমা। লন সিগমাটাকে তুমি এই পাশে নিয়ে আসো, এটা থাকুক E2 বাই ইটা টি থাকুক, লন সিগমাটাকে তুমি এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসা হয়েছে। তাহলে কি থাকে? লন সিগমা মাইনাস ইলংগেশন টু E2 মাইনাস লন সিগমা। তো কোনো ইয়া যদি বিয়োগ আকারে থাকে তাহলে এটাকে কি লেখা যায়? এটা ডিভাইডেড আকারে লেখা যায় স্যার। এটাকে ডিভাইডেড আকারে লেখা যায়। উপরেরটা এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। কি বোঝা গেল? জি স্যার। অনেকে চুপ করে আছে, কি হলো, কি ঘটনা ঘটলো বুঝতে পারতেছি না নাকি? আর বাকিদের কি অবস্থা বুঝতে পারছো কিনা? ওই লাইন থেকে এই লাইন কে বুঝতে পারো নাই, কথা বলতেছো না কেন? স্যার বুঝতে পারছি। তোমরা লনের সূত্র জানো কিনা? লন এ মাইনাস লন বি যদি লিখি আমি, এটাকে লেখা যায় লন এ বাই বি। বি। কথাটা একটু বেজে বেজে আসতেছে। বেজে বেজে বলতে কি, নেটওয়ার্কের সমস্যা কিনা বুঝতেছি না, কিন্তু আমার এখানে তো আমি ওয়াইফাই দিয়ে কথা বলতেছি। কেমন জানি ধীরে ধীরে মানে একটা কথা বুঝে যায় আবার থেমে যায়, মানে এরকম স্লোলি। সাউন্ড ক্রিয়েট হচ্ছে স্যার। কিরকম সাউন্ড হচ্ছে তাহলে বুঝতে পারবো। কিরকম সাউন্ড হচ্ছে তোমাদের? আসতেছে না। এখন ক্লিয়ার? না স্যার। না স্যার। ক্লিয়ার না হলে তো ক্লাস নেওয়া মুশকিল হয়ে যাবে। এখনকার কথাটা ক্লিয়ার হচ্ছে স্যার। এখন দেখো এখানে এই যে আগের লাইন থেকে এই লাইনটা যে আসছে এটা কেউ বুঝতে পারছো কিনা? এই যে এই লাইনটা, কথা ক্লিয়ার না হলে ইয়ার দিকে তাকাও, স্লাইডের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা যে ওই লাইন থেকে এই লাইন আসছে, এটা বুঝতে পারছো কিনা। জি স্যার। তাহলে আর কিছু না, পরবর্তীতে এই সিগমা দিয়ে সিগমাকে ভাগ, আর এই পাশে এটাকে ভাগ, তাহলে 1 মাইনাস এটা থাকে। আর লনকে যদি আমি উল্টাই তাহলে কি হয়? ই টু দি পাওয়ার উপরের অংশটাকে নিয়ে গেলাম, লনটাকে ওই পাশে নিয়ে গেছি আমি। এর পরের লাইন হলো, এই লাইন হলো কিছুই না, শুধু ওয়ানটাকে এটাকে রিঅ্যারেঞ্জ করেছি, এই পাশে নিয়ে এটাকে এই পাশে নিয়ে আসছি যাতে পজিটিভ নেগেটিভ যা থাকে আর কি রিঅ্যারেঞ্জ করেছি শুধু। ইলংগেশন টু E2 ডিভাইডেড বাই সিগমা, আর এখানে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল
ই মাইনাস ই টু টি ডিভাইডেড বাই ইটা, কিছুই না, জাস্ট ওয়ান কে এই পাশে নিয়ে আসছি, অথবা এটাকে এই পাশে নিয়ে আসলে এটাকে এই পাশে নিয়ে আসলে একই কথা। ক্লিয়ার? তোমরা যারা আগে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে তোমার আমরা কত করাই, মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে তোমার 132.5, আর 17 বেস থেকে হচ্ছে 134 মিনিমাম কমপ্লিট করতে হবে। আর ইউজিসির গাইডলাইন তোমরা কেউ জানো কিনা, তোমাদের যারা ডিপ্লোমা তাদের গ্রাজুয়েশনের ক্ষেত্রে জানো কেউ? স্যার আমার জানা নাই। স্যার জানা নাই স্যার। ইউজিসির গাইডলাইন হলো তোমাদের ওয়েবার ক্রেডিট সহ তোমাদের 100 মিনিমাম 158 হইতে হবে, ওয়েবার ক্রেডিট সহ। আর এটা হচ্ছে আগের ইনস্ট্রাকশন, 2015-16 ইনস্ট্রাকশন। সেই ক্ষেত্রে তোমাদের 132 বা 30 করে বাকিটা ওয়েবার দিয়ে দেওয়া যেত, বাট 2019-এর মাঝামাঝি ইনস্ট্রাকশন হলো 140, আর ওয়েবার সহ হচ্ছে
158 ঠিকই আছে, কিন্তু নিচেরটা ওরা মিনিমাম ক্রাইটেরিয়া করে দিয়েছে 140। আমার কাছে আমরা কি ইউজিসি 19-এর মধ্যে পড়ে যাবো? হ্যাঁ আমরা তো স্যার আমরা কি 19-এর ভিতরে পড়ে যাবো? 19-এর নতুন যে নিয়ম করছে। তোমরা পড়বা না তো, এটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতেছি এই বেস থেকে 23 বেস থেকে। জি স্যার। না তোমাদের জানা না থাকতে পারে সেজন্য বলে দিলাম। তোমাদের মনে রাখবা যে ওয়েবার সহ যদি 158 নিচে হয় তাহলে কিন্তু তোমাদের ডিগ্রি হবে না কিন্তু। স্যার শুরু করে দেন। শুরু করব, এখন তো দেখা যায় আরো কয়েকজন বাকি আছে, পরে কথা বলা শুরু করলে আবার ব্রেক হলে আবার শুরু করা টাফ হয়ে যায়। সেটা আমি দিতে পারি, কিন্তু তোমার ধরো আহ, অনেক সময় কি হয় বাইরে থেকে কয়েকজন আইসা হয়ে যায়। ওকে, এখন দেখো এই এই লাইনটার ক্ষেত্রে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না, এর ক্ষেত্রে অর্থাৎ ইলংগেশন 2 এর ক্ষেত্রে, কারণ উপরটা থেকে যা সাজায় এই পাশে ইলংগেশন 2টাকে রেখে, বাট ওইটা জাস্ট উল্টায় গেছে। কারো কোনো প্রবলেম আছে এই লাইনে? না স্যার। হ্যাঁ, তাহলে আমাদের হুকস লটা কি ছিল? হুকস ল ছিল হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে তার ইলংগেশন এন্ড হচ্ছে স্ট্রেন এর ক্ষেত্রে। তো আমরা হুকস লটাকে আবার লিখলাম, সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। প্রথমটা হলে আমাদের কিন্তু দুইটা স্প্রিং ছিল, এখানে একটা ছিল আর একটা ছিল ভিতরে। এতক্ষণ টুটার ক্ষেত্রে ক্যালকুলেশন করেছি, ওয়ান কিন্তু ক্যালকুলেট করিনি। করেছি? করি নাই। এই যে ইলংগেশন 1 আর E1 কিন্তু করি নাই। তাহলে টোটাল ইলংগেশন হবে এটা প্লাস পরেরটা, অর্থাৎ ইলংগেশন ই ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই E1 প্লাস হচ্ছে পরের যেটা, অর্থাৎ পরের বলতে আমরা ক্যালকুলেশন করেছি এতক্ষণ, আমি তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি ফিগারটা, তাহলে বুঝতে পারবা। এই যে এই অংশটা কিন্তু আমরা করি নাই, আমরা শুধু এটা নিয়েই কাজ করেছি। কি আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এখন আমরা টোটালটা ধরবো। টোটালটা ধরে আমাদের ফাইনাল ইকুয়েশনের ফরমেশন দ্বারা হচ্ছে এরকম, অর্থাৎ টোটাল ইলংগেশন ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমাদের ডিরাইভেশনের কাজ শেষ। এখন হলো ডায়ামিটার দেওয়া আছে,
ইনিশিয়াল লেংথ দেয়া আছে, তারপরে হলো তোমার ওয়েট দেয়া আছে। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে কি এম জি ওজনের ক্ষেত্রে, জানি কি না? জি স্যার। তাহলে 9.8 ইন্টু 2 তাহলে হচ্ছে 19.6। এটাই যে আসতে হবে এরকম না, পরীক্ষায় কিন্তু আমি ভ্যালু চেঞ্জ করে দিব, তোমরা প্রসিডিউরটা ঠিক রাখবা। তাহলে আমাকে একজন প্রশ্ন করো, স্ট্রেস মানে হচ্ছে এখানে হচ্ছে যে পরিমাণ চাপ প্রয়োগ হয়, তাহলে চাপের সূত্র কি? সাউন্ড হচ্ছে কার এখান থেকে? চাপের সূত্র কি? চাপের প্রেসার, প্রেসার ইকুয়াল টু কি? স্যার বল বাই এ বাই এ। ক্ষেত্রফল, এফ বাই বল বাই এ। ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে আমার তো ওইটাই হচ্ছে তার স্ট্রেস। তাহলে স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। এফ এর ভ্যালু আমরা জানি, আর যেহেতু ডায়ামিটার দেয়া আছে, আমরা এই যে এই অংশটা পাই বাই 4 ডি স্কোয়ার, এ সমান সমান পাই বাই 4 ডি স্কোয়ার, এইটা কোত্থেকে আসলো আমাকে একজন বলো তো, আমি বুঝবো, যদি দেখি তোমাদের মধ্যে কেউ আছে কিনা। এটা কোত্থেকে আসলো? এরিয়া স্যার মানে সূত্র বসানো আছে। সূত্র কিভাবে বসাইছে এটা? তার মানে এটা একটা ইলংগেশন, একটা সিলিন্ডার, তো সেই ক্ষেত্রে হলো জি স্যার। আর স্কোয়ার। তো আমরা জানি কি আর তো নাই, ডি আছে, তাহলে এখানে ডি পাই আছে এই জন্য পাই বাই 4। সেই জন্য হচ্ছে পাই বাই 4 ডি স্কোয়ার। জি স্যার। তাহলে উপরে 19.6 আর এখানে হলো তোমার পাই বাই 4 ডি স্কোয়ার। এখানে কত ভ্যালু আসলো সেটা 1 আসলো না কত আসলো এটাই আসতে হবে এরকম না, তোমাদের পরীক্ষায় চেঞ্জ আসবে। শুধু ক্যালকুলেশনের ওয়েটা শিখো কিভাবে ক্যালকুলেট করে। এখন আসো, টাইম টি টেবিলে দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, তারপরে হচ্ছে তোমার ডেল্টা এল দেওয়া আছে পরীক্ষায়, কিন্তু এখানে তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে হচ্ছে এর ক্ষেত্রে ক্যালকুলেশন হলো ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট, অর্থাৎ তোমার ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট। এল নট এর ভ্যালু কত ছিল? 5, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আর 1 ডেল্টা বাই এল কত ছিল? স্যার ডেল্টা এল 1.4 কে স্যার 5 দিয়ে ভাগ করলে 0.28, এটাই তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাকে এই ভ্যালুগুলা বসাইতে হবে তোমাকে, আর কিছুই না, এখানে নতুন করে টেবিলটা করতে হবে। আগের টেবিল কিন্তু কোশ্চেনে যে টেবিল দেওয়া আছে সেটা তো উঠাইতে হবে না, বুঝো নাই? এই টেবিলটা করতে হবে তোমাকে। এখন যে জিনিসটা হবে, তোমাকে এই টেবিলটা করার পরে তোমাকে ইলংগেশন স্যার এই ইলংগেশন টেবিলটা স্যার একটু ভার্সাস বুঝাই দিলে স্যার ভালো ছিল আবার। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে বুঝাই দাও যে এই টেবিলটা কি হয়েছে, একজন বলো। স্যার এই টেবিলটা তো আমাদের টি আর ডেল এল এর ভ্যালু দেওয়া আছে, এখন শুধু আমরা ই এর ভ্যালুটা বের করবো। এখানে ডেল এল বাই এল জিরো, এল জিরোর ভ্যালু দেওয়া আছে, ডেল এল এর ভ্যালুটাকে এল জিরোর ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা ই এর ভ্যালুটা পেয়ে যাব। শুধু এই উপরের যে অংশগুলো আছে এগুলা তো দেয়া আছে কোশ্চেনের মধ্যে, এই টি শুধু নিচের ডেল, নিচের অংশটা আমাকে বের করতে হবে। নিচের অংশটা তোমাকে শুধু বের করতে হবে। ইকুয়াল, অর্থাৎ ইলংগেশন ইকুয়াল হচ্ছে ডেল্টা এল, তোমরা নোট রাখতে পারো যদি বুঝতে সমস্যা হয়, ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট। তাহলে এখন আমরা এই এখন বুঝতে পারছো টেবিল নাকি? জি স্যার। জি স্যার, বুঝে গেছি।
তাহলে এখন আমরা কার্ভ করব হচ্ছে ইলংগেশন ভার্সেস টাইম, টাইমের কার্ভ করব। তাহলে আমাদের ইলংগেশন আর টাইম দুইটা আছে, এখান থেকে গুলা নিয়ে আমরা একটা গ্রাফ ড্র করব। গ্রাফ ড্র করলে এটা একটা স্ট্রেট লাইন আসবে, মোটামুটি স্ট্রেট লাইন আসবে। গ্রাফে যদি আপনার ইলংগেশনটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো? হ্যাঁ, তুমি টি তো কার উপর ডিপেন্ড করে না, টি থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। আর ইলংগেশন কে রাখবা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন আসো, তোমরা গ্রাফে আমি প্রথম দিন বলেছিলাম যে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম গুলোতে আমি বারবার বলেছিলাম y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ একটা সরলরেখার ইকুয়েশন যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে তার ইন্টারসেপ্ট নাকি, অর্থাৎ y ইকুয়াল mx প্লাস c, এই সিটা হচ্ছে এই নিচের এই অংশটা ইন্টারসেপ্ট। হ্যাঁ ইন্টারসেপ্ট। তাহলে এখানে ইন্টারসেপ্ট কোনটা? এই যে উপরের ইকুয়েশনটাতে এখানে ইন্টারসেপ্ট কোনটা? স্যার আপনার সিগমা বাই ই1। সিগমা বাই ই1, এটা হচ্ছে তার ইন্টারসেপ্ট। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। যখন তুমি গ্রাফ করবা, গ্রাফ করার পরেই দেখতে পাবা যে গ্রাফটা শুরুই হয় হচ্ছে এখান থেকে, অর্থাৎ 0.28টা বাদ পড়ে যায়। তাহলে এটাই হচ্ছে তার ইন্টারসেপ্ট, আর ইন্টারসেপ্ট হচ্ছে সিগমা বাই ই1। সেজন্য আমি এটাকে লিখে দিলাম হচ্ছে সিগমা ই1 ইকুয়াল টু হচ্ছে 0.28। তাহলে ই1 সমান সমান কত? সিগমা বাই 0.28। হ্যাঁ, তাহলে সিগমার ভ্যালু এখানে 1 বের হইছে, পরীক্ষার হলে তোমাদের যা বের হয় সে অনুযায়ী, ঠিক আছে, ডিভাইড এখান করবা, থেকে ই ডিভাইড এর ভ্যালু করলে বের হয়ে যাবে। ই1 এর ভ্যালু বের হয়ে চলে। এখন বলো, তোমরা ভ্যালু নিয়ে মাথা ঘামাবা না, এখানে কি ভ্যালু আসলো, তোমরা সিস্টেমটা শিখবা। তোমাদের কাজ হলো হাউ টু ড্র দ্য কার্ভ, হাউ টু মেনটেন লিনিয়ারাইজেশন, সেটা হচ্ছে তোমাদের বোঝার উদ্দেশ্য। আমি তোমাদেরকে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একই কথা বলেছি, তারপরে ওখানে দুইটা প্রবলেম করানোর পরে এখন আবার যতগুলো প্রবলেম আমি করিয়েছি সবগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে স্ট্রেট লাইন বা লিনিয়ারাইজেশন জড়িত। সবই করতে এখন পারি, খালি গ্রাফ গুলো আঁকাইতে পারি না স্যার, গ্রাফে যায় ঝামেলা লেগে যায়। হ্যাঁ, এখন আমাকে বলো এখানে স্লোপ কোনটা? স্লোপ তো স্যার আপনার ওই যে 1 মাইনাস ই টু দি পাওয়ার ই2 টি ডিভাইড বাই এন, এটা স্লোপ স্লোপ y ইকুয়াল টু, আমার সূত্রটা কি? y ইকুয়াল টু mx প্লাস mx সি। প্লাস সি। হ্যাঁ, সি তো চলে গেল, সি এর কাজ শেষ, সি শেষ, সরি স্যার, ইন্টারসেপ্ট আপনার শেষ। ওই তাহলে সিগমা বাই ই2, এটা হচ্ছে স্লোপ। হ্যাঁ, সিগমা বাই ইটি হচ্ছে স্লোপ। এটা তো এক্স, এই অংশটা তো এক্স, জি স্যার। এই অংশটা তো এক্স, আর এটা হচ্ছে এম। তাহলে এই কাজটা আমি এখানে করেছি যে সিগমা বাই ই2 ইকুয়াল কার্ভের উপরে যে কোনো দুইটা পয়েন্ট নিবা, নিয়ে এখানে 0.74 আর 0.28 নিয়েছে, তোমাকে যে 0.74 আর 0.28 নিতে হবে এমন কোনো কথা নেই। আমি যে কোনো দুইটা ভ্যালু নিব। হ্যাঁ, কার্ভের উপরে যে কোনো দুইটা মিলে, কারণ স্লোপ বের করার সূত্র কি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই m2 x2 মাইনাস, মাইনাস সরি x2 মাইনাস x1। x1। ওই প্রবলেম গুলাকে আবার রিপিট করতেছি, তোমার এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম গুলা। তো এখান থেকে তোমার
সিগমার ভ্যালু জানা আছে, E2 বের হয়ে গেল, তোমার আমার E1 ও বের হয়ে গেছে, E2 ও বের হয়ে গেছে। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? স্যার বুঝতেছি। কেউ কি এরকম আছে জয়েনিং এর জন্য ওয়েট করে বসে আছো নাকি? দেখে আসি কেউ আসছে কিনা। নাই তো। কারো কোনো প্রবলেম আছে এখানে E1 আর E2 ভ্যালু বের করার ক্ষেত্রে? না স্যার। বাসায় কিন্তু পরীক্ষার আগে অ্যাটলিস্ট 2-3 বার করো একটা প্রবলেম, নাহলে কিন্তু মিলাইতে পারবে না পরীক্ষার দিন। টাইমিং এ গুলাইতেও পারবে না, মনে হবে আসলে কোত্থেকে যে কি আসলো বুঝতেছি না, কোথায় গেল কিভাবে গেল, আরে মাথার উপর দিয়ে যাচ্ছে নিচ দিয়ে যাচ্ছে। আবার স্যার ওই এখানে পরীক্ষার এই যে E2 ইকুয়াল টু মানে এই যে 0.43 এইটার উপরে স্যার কত স্যার? কোনটা বুঝি নাই। 1 এই যে 1 স্যার ওটা E2 1। ইকুয়াল টু হচ্ছে 1। ও আচ্ছা। কোনটা কোনটা? সিগমার ভ্যালুর স্যার কথা এই যে বলতেছিল নিচে স্যার। নিচে। ও সিগমার স্যার ভ্যালু এখানে লাস্টেরটা 1 আসছে দেখে তোমাকে 1ই লিখতে হবে এরকম কোনো কথা নাই। তোমার ক্যালকুলেশন করে যে ভ্যালু আসে ওইটাই, আমার ক্যালকুলেশন সঠিক হইতে হবে এমন কোনো কথা আছে নাকি? তুমি ক্যালকুলেশন করবে, আমি তোমাকে প্রসিডিউর শিখাই দিচ্ছি, তোমাদের শেষ কোর্স এটা, তোমাদের এরপরে যদি কনফিডেন্স বিল্ড আপ না করে তাহলে তো হইলো না। জি স্যার। আমি তোমাদেরকে রাস্তা দেখাই দিব, কিন্তু যাইতে তো হবে তোমাদের নিজেদের। এইসব কোর্স দেওয়াই হয় এজন্য স্টুডেন্টদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, যদি গ্যাপ থেকে থাকে এইগুলাকে রিকভার করে নিয়ে আসার জন্য। তোমাদেরকে তো আসলে অনলাইনে ক্লাস প্লাস সময়ের জন্য এগুলো পড়ানো যায় না। আমি তোমাদেরকে যে কন্টেন্ট গুলা পড়াই, যেমন 12 বেস কে রেগুলার 12 বেস কে জিজ্ঞাসা করে দেখে দাও, ওদের ম্যাথমেটিক্যাল মডেলিং নিয়েছি অন্তত তোমার 50টার উপরে প্রবলেম করাইছি। কারণ এইসব কোর্স করলে যেটা হয় কি বেসিক গুলা আবার নতুন করে ঝালাই হয়ে যায়। রিকভার হয় সবকিছু। কিন্তু তোমরা তো ভয়ই করতে চাও না। এখন আসো পুটিং দ্যাট ভ্যালু, অর্থাৎ এই ভ্যালু গুলাকে আমি যে আমার যে মেইন ইকুয়েশনটা আছে, এই উপরের যে ইকুয়েশনটা মেইন ইকুয়েশন যেটা থেকে আমরা স্লোপ ইন্টারসেপ্ট বের করলাম সেখানে বসাই দিব। এই কাজটাই করেছি, কি আর কিচ্ছু করি নাই, ভয়ের কিছু নাই। তাহলে ইলংগেশন ইকুয়াল টু হচ্ছে আমার সিগমা বাই এখানে E2 আসছিল 0.28 প্লাস হচ্ছে 0.46, অর্থাৎ সিগমা বাই E1 যেটা আসছে, আর বাকিগুলা অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবে রেখে দিয়েছি। ক্লিয়ার? আর বিদেশে অ্যাড হতে পারছে না। এই যে একটু আগে চেক করে আসছি। ও চলে যায়, বারবার আসে আবার চলে যায়, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। তোমাদের সাথে 17 ব্যাচের সাথে মনে হয় আমার আর ক্লাস নাই নেক্সট সেমিস্টারে। নেক্সট সেমিস্টার একটাও নিবেন না স্যার ক্লাস? সম্ভবত নাই, তোমাদের সাথে আমার আর নাই, তোমাদের প্রজেক্টেও নাই, প্ল্যান ডিজাইনেও নাই, তোমার আমার সাথে আর হচ্ছে না কোর্সের কোনো বিষয়। স্যার এটা ঠিক হলো না স্যার, আপনি আমাদের ভর্তি করাইছেন স্যার, আপনি আমাদের ফিনিশিং দিবেন স্যার। স্যার আপনার ক্লাস কিন্তু আমরা পুরো 70 ব্যাচ অনেক কম পাইছি পুরো ইয়ে। এখন তোমাদেরকে তোমরা বলো কমপ্লেইন করো আমি বেশি বেশি পড়াই, তো কম কম যারা পড়ায় তারাই তো ভালো। না স্যার স্যার আপনি বেশি বেশি হলেও আপনি যে প্রবলেম গুলো করান এই প্রবলেম গুলো স্যার করতে আমাদের সমস্যা হয় না স্যার।
আমি কঠিন কোর্স হইলো আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করি তোমাদেরকে ওইভাবে রিপ্রেজেন্ট করার, যত কঠিন কোর্সই হোক। এখন যদি আমি আমার পণ্ডিত্য দেখাইতে গিয়ে দেখাই তোমাদের ওই ইকুয়েশন এই ইকুয়েশন ওই ইকুয়েশন দেখাই দিয়ে তোমরা কিছুই বুঝলে না, তো কি লাভ হইলো? এখন আসো শুধু কিছুই না, ওই জায়গার মধ্যে আমার ভ্যালু গুলা বসাইলাম। আচ্ছা 3 নাম্বার ইকুয়েশনে হ্যাঁ হ্যাঁ, শুধু ভ্যালু গুলা বসাইছি। কোন ভ্যালু গুলো আবার যদি দেখতে সমস্যা হয় এটা দেখে আসো, এই যে এখানে এই সিগমা বাই ইউ1 এর ভ্যালু হচ্ছে 0.28 আর সিগমা বাই ই2 এর ভ্যালু হচ্ছে 0.46। এখন এখানে খেয়াল করো, এই যে সেম 0.28 0.46 আর ভিতরে যা ছিল তাই আছে। কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এখন 0.28 কে এই পাশে নিয়ে আসলাম, 0.46 থাকলো ওই পাশে থাকলো, তারপরে এটাকে 0.46 দ্বারা ভাগ করলাম। ভাগ করলাম, এই পাশে আসলো, উভয় পাশে লন নিলাম। এই যে এই লাইন থেকে খেয়াল করো, অনেকে আবার বলতে পারে স্যার আপনি ইয়া করে ফেলছেন, কিছুই না। ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবা বা এটাকে এই পাশে সাজায় নিয়ে আসবা, এটা এখানে থাকলো, তোমরা চাইলে এটাকে এই পাশে নিতে পারো এটাকে এই পাশে নিতে পারো, একই কথা। ঠিক আছে? জি স্যার। দেন সাজানোর পরে অর্থাৎ এটাকে এই পাশে আনো এটাকে এই পাশে আনো, একই কথা, তাহলে 1 মাইনাস এটা হবে আর এই পাশে এক পাশে থাকবে এটা। তো যেহেতু এখানে থাকবে এক পাশে এটা থাকবে আর আরেক পাশে হচ্ছে এই ই টু দি পাওয়ার মাইনাস ই টু টি ডিভাইড বাই ইটা আছে, তাহলে আমি যদি লন নেই উভয় পাশে, তাহলে এক পাশে লন থাকবে আরেক পাশে ই ক্যান্সেল হয়ে যাবে, ই ক্যান্সেল স্যার। হয়ে শুধু থাকবে ই টু টি ডিভাইড বাই ইটা। N এটা। এই লাইন বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। কেউ এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। মুবাশির কি অবস্থা? ও কি ব্যস্ত মনে হয়, কথা বলতেছে না? এখন দেখো এই যে মাইনাস ই টু টি ডিভাইডেড বাই ইটা, এটাকে রাখলাম আর মাইনাসটা সরাই দিলাম, তাহলে মাইনাস লন এই অংশটা রয়ে গেল। ধরলাম এটাকে ইকুয়েশন 4। এখন আমাদের যে টেবিল আছে, টেবিলটাকে তোমাদের আবার সাজাইতে হবে। সাজাও, সাজাইলে এখানে তোমার ই এর ভ্যালু আমরা জানি, মানে ইলংগেশনের ভ্যালু আমরা জানি। দেন এটাকে ধরবা, এই যে লন এই অংশটা, এটাকে একটা ধরবা, আর টি এর ভ্যালু তো আমরা জানি, টি এর ভ্যালু দেয়া আছে। কি আমার কথা শুনতেছো তোমরা? জি স্যার এই টেবিলটা শুনতেছি। বুঝতে পারলাম না স্যার। আগে টেবিলটা সাজাও, টেবিলটা বুঝো। ই এর ভ্যালু তোমরা তো বের করছোই ওইখান থেকে, ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট দিয়ে। এল নট দিয়ে। টি এর ভ্যালু জানা, এখানে এইটার ভ্যালু বের করবা, মাইনাস লন 1 মাইনাস ই মাইনাস 0.28 বাই 0.46। এখানে ই এর ভ্যালুগুলা বসায়ে পুরাটার ভ্যালু নির্ণয় করবা। এটা কিভাবে? বুঝতে কিভাবে পারছি মানে স্যার। কি? এখানে তো আননোন কি আছে, শুধু ই। তো ই এর ভ্যালু ই তুমি ভ্যালুটা উপরে দেওয়াই আছে। পাচ্ছ উপরে, শুধু ই এর ভ্যালুটা বসাবা, বসাইলে এটার যে ভ্যালু আসবে, ধরো 1 আসছে, তাহলে লিখবা লন
1 লন 1 এর যে ভ্যালু আসবে এটা সামনে একটা মাইনাস বসবে। ধরো লন 1 এর ভ্যালু অ্যাজ এন এক্সাম্পল, লন 1 এর ভ্যালু হলো 1.5 অ্যাজ এন এক্সাম্পল, তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস 1.5। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আসো, এই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু এগেইন mx প্লাস c। সি। হ্যাঁ, এখানে তাহলে স্লোপ কোনটা? যে স্যার হচ্ছে 4 নাম্বার ইকুয়েশনে হ্যাঁ, ইকুয়েশনে এখানে স্লোপ কোনটা? আমার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে x এর সাথে যে আছে, তার মানে t এর সাথে যে আছে, সে হচ্ছে তার আমার স্লোপ, তার মানে e2 বাই ইটা। তাহলে স্লোপ বের করার সূত্র হলো আবার সেম y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 বাই x1। অর্থাৎ তুমি কার্ভ ড্র করবা, কার্ভ ড্র করে দুইটা ভ্যালু নিবা, দুইটা ভ্যালু নিয়ে অর্থাৎ y এর দুইটা ভ্যালু আর সেম কারেসপন্ডিং x এর দুইটা ভ্যালুর মধ্যে বিয়োগ করলে তুমি স্লোপ পেয়ে যাবা। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি এখানে খেয়াল করে দেখো, কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা স্লোপ বের করার ক্ষেত্রে? স্লোপ e2 বাই ইটা ইকুয়াল টু হচ্ছে 2.48 মাইনাস 0। এখানে 2.48 ধরছে, এখানে 1 2 3 4 5 6 7 নাম্বার 5 ভ্যালুটা ধরছে 0.7, কিন্তু এটাই ধরতে হবে এরকম না। তুমি গ্রাফের উপরে যে কোনো দুইটা ভ্যালু ধরবা, কারেসপন্ডিং এক্স এবং ওয়াই এর ভ্যালু দিয়ে তুমি ক্যালকুলেট করে ফেলবা। এখান থেকে তোমার ইয়াটা বের হয়ে যাবে, ইটার ভ্যালু বের হয়ে যাবে। দেন ইটার ভ্যালু বের হয়ে গেলে কিছুই না, ওই যে প্রথম যে ইকুয়েশনটা আছে এখানে আমি ইটার ভ্যালু বসাই দিব। এখানে আমার তখন সবগুলা নোন হয়ে যাবে। 0.28 তো থাকলো, 0.46 থাকলো, 1 থাকলো, মাইনাস থাকলো, ই টু দি পাওয়ার ই2 ভ্যালু তো আমরা পেয়ে গেছি। ই2 ভ্যালু বসাবো, ই2 ডিভাইডেড বাই ইটা, ইটা দিয়ে ভাগ করলে ইনটু টি। অর্থাৎ আমাদের ফাইনাল ফরমেশনটা হচ্ছে ইলংগেশন ভার্সাস টি। আর কোনো বাকি যত কনস্ট্যান্ট ছিল সবগুলা বের করে ফেলছি। সেকেন্ড টেবিল থেকে শেষ পর্যন্ত কে বুঝতে পারো নাই? আমার প্রবলেম বুঝতে কিন্তু পারছি। সলভ শেষ। দিস ইজ দ্য প্রপোজড ম্যাথমেটিক্যাল মডেলিং বা ম্যাথমেটিক্যাল মডেল। তোমার স্ট্রেস স্ট্রেন হুকস ল যাই বলি না কেন সবগুলার সাথে রিলেশন, এম্পিরিক্যাল ফর্মুলা এটা একটা। তোমরা খেয়াল করে দেখবা যে সিলেবাসের মধ্যে এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে অনেকগুলা টপিক দেয়া আছে। স্যার এখানে এটা এইটা ইকুয়াল হচ্ছে 2.173 স্যার, এই ভ্যালুটা স্যার কোথা থেকে আনা হয়েছে স্যার? কোনটা? বাই হচ্ছে 0 স্যার, এটা ইকুয়াল হচ্ছে 2.173, এইটা আর বাই তো স্যার হচ্ছে 0.42। এটা বুঝতে পারছি, কিন্তু স্যার 2.173 এটা কোথা থেকে আসছে স্যার? এটা তো ইয়ার ভ্যালু, কি জানি বলে ই2 ভ্যালু। ই2 ভ্যালু আগে কত আসছিল? এই যে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এখন বুঝতে পারছি। এখন দেখো কেউ কারো বুঝতে সমস্যা হইতে পারে, এটা হচ্ছে শেষ লাইনের এই অংশটা। এই যে পয়েন্ট মাইনাস 0.042 আসলো কিভাবে, এটা
না বোঝার কিছু নাই, এখানে সূত্রটা ছিল হচ্ছে E2 বাই ইটা ইন্টু টি। তাহলে E2 এর ভ্যালুকে তুমি ইটা দিয়ে ভাগ করবা, আর মাইনাসের মাইনাস থাকবে আর টি এর জায়গায় টি থাকবে। জি স্যার। ক্লিয়ার কিনা তোমাদের? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার বুঝতে পারছি। বাকি যারা আছো সবাই বুঝতে পারছো কিনা? जी सर। ইয়ার কি অবস্থা? মোবাশ্বের তো নাই মনে হয়, আছে দেখা যাচ্ছে। তুহিনের কি অবস্থা? মেহেদির কি অবস্থা? মেহেদি আছে নাকি? जी सर বুঝতে পারছি স্যার। জি স্যার। ইয়ার কি অবস্থা? এই কি জানি বলে, বাকি যে বিদিশা, ও তো কথা বলে না, ব্যস্ত মনে হয়। বুঝতে পারছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আর এগুলো সহজ আছে। আমি তো প্রথম আমাদের যখন কোর্স নিত, কোর্স বুঝছো, ভয় পেয়ে গেছিলাম 150-200 প্রবলেম দেখে। পরে দেখলাম যে না, এগুলো সবগুলো একটা প্যাটার্নের মধ্যে পড়ে, কোনো না কোনো ভাবে একটা আরেকটার সাথে মিল আছে। তুমি যদি ধরতে পারো তাহলে খুব সহজ। তো ঠিক আছে, তাহলে আমার লিংক অফ হয়ে যাবে। তোমাদের সাথে আমার এটা আজকে শেষ ক্লাস। ম্যাথমেটিক্যাল মডেলিং এর পরীক্ষা ভালো মতো দাও, বুঝে শুনে পরীক্ষা দাও। আর পরীক্ষা লাস্ট হচ্ছে ক্লাস করে তার মানে তো স্যার আপনার সাথে আমাদের আর ক্লাসই নাই স্যার। মোস্ট তাই আমি প্রবাবলি নাই, একটু আমি যতটুকু দেখেছি আর কি, রুটিনে যতটুকু আমি জানি যে আমার তোমাদের সাথে আমাদের কোনো ক্লাস নেই। তো এখন যে জিনিসটা হলো, তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করো। 50 মার্কের পরীক্ষা হবে, 5টা কোশ্চেন আমি তো বলেই দিলাম। এম্পিরিক্যাল ফর্মুলার 3টা কোশ্চেন, হিট এক্সচেঞ্জার থেকে একটা কোশ্চেন, আর নরমাল ডিরাইভেশন করাইছি 2টা, একটা হচ্ছে রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং থেকে, আর একটা হচ্ছে মাস ট্রান্সফারের ল্যাংমুর ইকুয়েশন থেকে। ওখান থেকে একটা, তোমার হিট এক্সচেঞ্জার ডিজাইন থেকে একটা, তারপরে হলো আর এখান থেকে 3টা, 5টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, শেষ। স্যার আজকের ক্লাসে স্যার লেকচার শিট গুলো স্যার একটু হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো না, ছবিগুলো স্যার এখনই দিয়ে দিলে দেবো, ভালো। এখনই গ্রুপে জি দিয়ে স্যার। দেবো। কিন্তু তোমাদেরকে নিজেরা ডিরাইভেশনটা বাসায় করবা। আমি 2-1 লাইন কম লিখেছি, এগুলো হচ্ছে এবার আমি হাতে করতে পারি না। এটা তোমার এই এই যে লেখাগুলো দেখতেছো, আমার লেখা এগুলা তোমার 2000 কত সালে, 11 সালের লেখা এগুলো। স্যার যখন একটু গ্রাফটা করতে যাই একটু সমস্যা হয়ে যায়। ভ্যালু গুলা বুঝে বুঝে যদি করবা সব। এখানে 10টা ভ্যালু আছে, 10টাই তো আর গ্রাফে পড়বে না, 5টা পড়বে, 6টা গ্রাফে পড়বে, সবগুলা তো আর গ্রাফে পড়বে না। স্যার আসলে এগুলো রিলেটেড স্যার যদি কোনো স্যাম্পল টাইপের কোনো গ্রাফ থাকতো তাহলে আমাদের জন্য একটু বেশি সুবিধা হতো স্যার। আসলে স্যাম্পল টাইপের গ্রাফ মানে ম্যাথমেটিক্যাল মডেলিং এর কোনো বই নেই। ম্যাথমেটিক্যাল মডেলিং মানে হচ্ছে অল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, প্রসেস ডিজাইন, প্রসেস কন্ট্রোল, সব। মানে এতদিন তুমি যা শিখছো সব এর ভিতরে পড়ে। এখন তুমি কয়টা বই কিনবা? আর এতদিন পড়ার পরে যদি তুমি গ্রাফ ড্র করতে না পারো, এ বলবে যে তুমি এই 4 বছর যে পড়ালেখা করছো সবটাই ভুয়া। কারণ এরা জানে যে ম্যাথমেটিক্যাল মডেলিং পর্যন্ত আসতে হইলে তোমাকে ওগুলা জেনে বুঝে আসতে হবে, সেখানে গ্রাফ তোমাকে দেখতে হবে, এটা খুবই একটা সিলি বিষয়। জি স্যার। কারো কোনো কিছু থাকলে বলতে পারো। আর যাদের পেমেন্ট ক্লিয়ার আছে, আমি ইয়া পাওয়ার সাথে সাথে তোমাদের অ্যাডমিট কার্ড গুলো দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার।
হ্যাঁ, কারো কোনো কোয়েরি আছে? স্যার আপনার স্যার বিকাশ কথা নাম্বার তো যে জানার ছিল নাম্বারটা স্যার। ইউজ করেন হ্যাঁ, ওইটাই। ওটাই জানবো। স্যার নক দিয়ে পাঠিয়ে কি স্যার মেসেঞ্জারে নক দিব না ফোন দিয়ে বলবো স্যার? ফোনও দিতে পারো আর মেসেজ দিয়ে দিলে হবে। আইডি, নেম, আইডি, ফোন নাম্বার মানে যেটা থেকে পাঠাইছো ওইটা সুবিধা হয়। অনেকে কোন নাম্বার থেকে পাঠাইছো সেটা উল্লেখ করে না, একটু ঝামেলা। ওকে স্যার, ঠিক আছে।